হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগত ভিডিওতে আমি থাইলেরিয়ার কারণে অল্প বয়স্ক পশুর প্যারালাইসিসের কথা আলাপ করেছি। আজকে আমি আলাপ করব থাইলেরিয়ার কারণে বয়স্ক পশুর প্যারালাইসিস, অর্থাৎ থাইলেরিয়ার কারণে বয়স্ক যে গরুগুলা আমাদের দুধ দিচ্ছে বা গর্ভবতী আছে সেই পশুগুলা হঠাৎ আমরা প্যারালাইসিস হয়ে দেখতে পাই। এই সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নাই, আর এই ধারণা দেওয়ার জন্যই আজকের আমার এই প্রোগ্রাম। আমরা সবাই জানি যে থাইলেরিয়া এবং অ্যানাপ্লাজমার বেশ কয়েকটি লক্ষণ একই রকম, যেমন ক্ষুধামন্দা, প্রোডাকশন লস, অর্থাৎ একটা পশু যে পরিমাণ দুধ দেওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছে না, যে পরিমাণ খাবার কথা সে পরিমাণ খাচ্ছে না। হয়তোবা দেখা যাচ্ছে যে দানাদার খাদ্য খাচ্ছে, খড় বা আঁশ জাতীয় খাদ্য খাচ্ছে না, আবার খড় জাতীয় খাদ্য খাচ্ছে, দানাদার খাদ্য খাচ্ছে না। এতে পশু দিন দিন দুর্বল হয়ে যায়। আর এই সব লক্ষণ দেখেই আমাদের বুঝতে হবে যে আমার পশুর অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া আছে। তো অ্যানাপ্লাজমা ক্ষেত্রে এটা চিকিৎসাটা যদিও লেট হয়ে যায় তা আমরা করতে পারি, কিন্তু থাইলেরিয়া হয়ে গেলে আমাদের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যায়। যেমন থাইলেরিয়া হয়ে যখন পশুর আক্রান্ত হয়ে যখন পশু প্যারালাইসিস হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, এবং এই ধরনের পশুর 20% বা 30% ভালো করা যায় যদি প্রশিক্ষিত ডাক্তার এবং যদি পার্টি যদি খুব শক্ত থাকে, টাকা পয়সা খরচ করতে পারে, তাহলে আমরা কিন্তু 20 to 30% পশু, এই পড়ে যাওয়া পশুকে আমরা তুলতে পারি। আর না হলে আমাদের বেশিরভাগ পশুই নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আমি ব্যাখ্যা করতেছি। এই কারণগুলো জানতে পারলে আমরা হয়তোবা এই পশুগুলিকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। এই থাইলেরিয়া হইলে পশু পড়ে গেলে আমাদের বিশাল ক্ষতি হয়। কারণ হচ্ছে একটা গরু দুধ দিচ্ছে 20 লিটার 25 লিটার, কিন্তু যখন পড়ে যায় তখন আমরা তার দুধটা দহন করতে পারি না, খামারের বিশেষ ক্ষতি হয়ে যায়। আবার এই পশুর পিছনে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব থাইলেরিয়াটাকে আগে থেকেই বোঝার জন্য। যদি আমরা দেখি যে একটা পশু খাচ্ছে যাচ্ছে, দুধ দিচ্ছে, কিন্তু দিন দিন শুকায় যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে পশুটি খোঁড়াচ্ছে, অর্থাৎ থাইলেরিয়া হইলে পশু যে প্যারালাইসিস হয় এটা পিছনের পায়ে হয়। পিছনের একটি পা দেখতেছি যে আমরা একটু খোঁড়াচ্ছে, অথবা পশু দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা দিলেও পশুটি নড়তেছে না। এতে বোঝা যাবে যে পশুর পিছনের পা দুটিতে সমস্যা আছে। যে কোনো একটি পাতে কিন্তু আক্রান্ত হয়, সেই পাটা তারা তুলতে পারে না, যার ফলে পশু দাঁড়ায় থাকে, শুলে উঠতে চায় না, দাঁড়াইলে শুতে পারে না, এবং একখান থেকে পিছনটা সরাতে পারে না। এইভাবে আমরা যখন দেখলাম দু একদিন পর আমরা দেখতেছি যে পশু পিছনের একটা পা ফেলতে পারতেছে না, অর্থাৎ পা ফেলতে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ফেলতে পারতেছে না, তাকে কেমন যেন একটা অসুবিধা মনে হচ্ছে, অর্থাৎ প্যারালাইসিসের পূর্ব লক্ষণ। এই অবস্থায় যদি আমরা সুন্দর চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা উত্তরণ হতে পারি। কিন্তু যদি আমরা এটা ধরতে না পারি, অনেকে মনে করে যে পশুর পায়ে হয়তো ফুটরট হয়েছে বা পশুর পায়ে হয়তো ব্যথা পেয়েছে, এইসব চিন্তা করে আমরা অন্যান্য চিকিৎসা দিয়ে থাকি, এবং এতে সময় আমাদের লস হয়ে যায়। আর এই লস হওয়ার ফলে পশুটি দেখা যাচ্ছে যে এরপর আর উঠতে পারতেছে না। যখন উঠতে পারতেছে না তখন কিন্তু আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে পশুটাকে তোলার জন্য। আর এই তোলার জন্য আমাদের প্রয়োজনে স্যালাইন ক্যালসিয়াম করতে হবে, বিভিন্ন রকম ভিটামিন মারতে হবে, ক্যাটাফস মারতে হবে, মেরে আমরা পশুটাকে তোলার চেষ্টা করব, শক্তি দিয়ে তোলার চেষ্টা করব। কিন্তু এতেও যদি উঠতে না পারে তাহলে আমাদের কিন্তু বিশাল একটা ভয়ের ব্যাপার। কারণ হচ্ছে যে একটা বিরাট পশু যদি শুয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যেই তার শরীরের বিভিন্ন জয়েন্ট এলাকায় কিন্তু ক্ষত দেখা দেয়, দাগ হয়ে যায়। সেক্ষেত্রে পশু কিন্তু আরো দুর্বল হয়ে যায়, আরো ব্যথা পায়, উঠতে পারে না। আর এই পশুগুলা কি করে, বারবার ওঠার চেষ্টা করে। দেখা যাচ্ছে যে তার পিছনের পা দুটা সামনের পা দুটা তুলতেছে, তুলে পশু অনেক দূর আগায় গেল, কিন্তু পিছনের পা উঠতে যায় হঠাৎ আবার একদিকে পড়ে গেল। এবং এক্ষেত্রে আমাদের বিশাল একটা ভয়ের কারণ আছে, যেমন কারণ শক্ত জায়গায় যদি এই পশুটা বারবার পড়তে থাকে তাহলে আমাদের কি হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, পশুর মাথার দিকের হাড় ভেঙে যেতে পারে, পিউবিস বোনটা ভেঙে যেতে পারে। আবার কি হতে পারে যে পশুটার যে ফিমার বোন, এই ফিমার বোন জয়েন্ট থেকে খুলে যেতে পারে, অর্থাৎ এটাকে বলা হয় ফিমার ডিসলোকেশন। তাহলে কিন্তু পশুকে আমরা আর তুলতে পারবো না। এই জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে, এবং তড়িৎ গতিতে এই পশুটাকে আমরা নরম মাটিতে নামানোর চেষ্টা করব। নরম মাটিতে নামাইলে কি হয়, পশু উঠতে গেলে
তার যে পা পিছলে যাচ্ছিল সেই পিছলা থেকে রক্ষা পায় এবং পা মাটিতে লেগে যায়, পশু কিন্তু দাঁড়াতে পারে। দেখা যাচ্ছে কয়েকবার চেষ্টার পর দাঁড়াতে পারে, আর দাঁড়াতে না পারলেও এই মাটিতে পড়ে গেলে কিন্তু তাদের এই হিপ ডিসলোকেশন বা তাদের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর তাদের এই ব্যথাটাও কম লাগে। আর যদি কোনো কারণে আমরা শেড থেকে বের করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের বালি, অর্থাৎ বালি 10 থেকে 12 ইঞ্চি বালি এই গরুর শরীরের নিচে দিয়ে দিতে হবে। এতে সুবিধা হচ্ছে যে প্রস্রাব করলে প্রস্রাবটা বালির নিচ দিয়ে চলে যাচ্ছে, আর গোবরটা আমরা তুলে ফেলতেছি, তাহলে জায়গাটা পরিষ্কার থাকতেছে এবং জায়গাটা নরম থাকতেছে। আর যদি বালি দেওয়া সম্ভব না হয়, তাহলে আমরা এক্ষেত্রে খড়ও ব্যবহার করতে পারি, অর্থাৎ খড় ছোট ছোট করে কেটে আমরা যদি 12 ইঞ্চি পুরু করে আমরা গরুর নিচে দিতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও গরুটা আমার আরামে থাকতেছে। এবং তড়িৎ গতিতে আমরা তাকে যদি বিভিন্ন রকম ভিটামিন দিয়ে যদি শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু গরুটা উঠে যেতে পারে। অনেক খামারিরা ম্যাট দেয়, ম্যাটও ডাবল করে দেওয়া যায়, দিলে হয়তো পশুকে লাগে না, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ম্যাটেও কিন্তু পা পিছলে যায়। প্রস্রাব করলে পায়খানা করলে ম্যাট আরো পিছলা হয়ে যায়, সেক্ষেত্রে গরুর কিন্তু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মাটিতে অথবা বালিতে অথবা ছোট ছোট খড়ের উপর যদি পশুটাকে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পশুকে অন্তত 10 দিন থেকে 15 দিন পর্যন্ত এইভাবে রাখলেও তার শরীরের কোনো ক্ষত হয় না বা তার কোনো ব্যথা পায় না। সেক্ষেত্রে আমরা পশুটাকে দিনে দিনে আস্তে 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 সবল করতে পারি। তো এই ধরনের পশুর ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা যে আমাদের রোগ নির্ণয়, অর্থাৎ আমি যে লক্ষণগুলো বলতেছি এই লক্ষণগুলো জেনেই আমরা চিকিৎসা শুরু করতে পারি, অথবা ব্লাড টেস্ট করে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি যে পশুটা কি রোগ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া দুটোই থাকে। যদি দুটোই থাকে তাহলে আমাদের কিন্তু দুটো চিকিৎসাই করতে হবে, আর যদি একটা থাকে আমাদের একটা চিকিৎসা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, থাইলেরিয়া এবং অ্যানাপ্লাজমা পশুটাকে একটা ক্ষয় রোগের মতো, এই পশুটাকে কিন্তু দিনে দিনে আস্তে আস্তে পশুটাকে কিন্তু দুর্বল করে। আর আমরা এই কারণে এই পশুটাকে আমরা কিন্তু এই 24 ঘন্টা বা 48 ঘন্টায় সবল করতে পারি না। এই পশুটাকে আমাদের কিন্তু আবার এই আস্তে আস্তে সবল করতে হবে। আমরা খাওয়া বাড়াই দেবো, আমরা বিভিন্ন রকম ভিটামিন দেবো, কিন্তু পশু কিন্তু একদিনে শক্তিশালী হবে না, আস্তে আস্তে হবে। আর এই অবস্থায় শুয়ে থাকলে একটা পশু নানান অবস্থায় যে পরিমাণ খাদ্য খেতে পারে, হজম করতে পারে, সেটা কিন্তু করতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশুর পাতলা পায়খানা হতে পারে। সেক্ষেত্রে আমরা আগে থেকেই আমরা বিভিন্ন ব্যবস্থা নেব যাতে পাতলা পায়খানা না হয়। সেক্ষেত্রে আমরা হজমের ওষুধ দেবো, তার গ্যাস যাতে না হয় গ্যাসের ওষুধ দেবো। তো এইভাবে আমরা পশুটাকে যত্ন করতে পারি। আর যত্ন করতে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে একটা কথা হচ্ছে চিকিৎসা করতে হবে, দ্বিতীয় কথা পশুটাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি থাইলেরিয়া হলে আমরা পশুকে বুপারভ্যাকুইন অর্থাৎ টিকনিল অথবা বুপারভেট দিতে পারি। তবে ইদানিং আমরা যেটা দেখতেছি, আমি নিজেও দেখছি যে আমাদের টিকনিলটা কাজ ভালো করে, কিন্তু বুপারভেটটা কাজ অনেক ক্ষেত্রে ভালো পাচ্ছি না। এটার কারণ আমরা জানি না, যে তবে আমরা পরীক্ষা করে দেখছি যে কোম্পানি সরাসরি ওষুধ সাপ্লাই দিচ্ছে, সেই ওষুধ দিয়ে আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমরা প্রত্যাশা মতো রেজাল্ট পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা টিকনিলের উপর বেশি ব্যবহার করব। আর পাশাপাশি যে সাপোর্টিং যে ড্রাগগুলো সেটা দেবো, যেমন অ্যান্টিহিস্টামিন আমাদের দিতেই হবে। অ্যান্টিহিস্টামিন আমরা 15 থেকে 20 ml দিতে পারি। সাথে আমরা অ্যাট্রোপিন সালফেট দেবো যাতে কোনো সাইড ইফেক্ট না হয়। সাথে আমরা এই টিকনিল অথবা বুপারভেট দেবো, এবং এটা দেবো 5 ml পার 100 কেজি বডি ওয়েট অনুযায়ী। এবং এই ওষুধগুলি আমরা সপ্তাহে একবার ব্যবহার করবো, অর্থাৎ 7 দিনের ডোজ আমরা একদিনে দেবো এবং 7 দিন পর আবার দেব। আমি বাইরের যে লিটারেচার দেখেছি যে তারা 7 দিন পর আবার ব্লাড পরীক্ষা করে, অর্থাৎ প্রথম যে আমরা ডোজ দিই সেই ডোজে দেখা যাচ্ছে 20% গরু ভালো হতে পারে, আর সেকেন্ড ডোজ দিলে আমরা দেখি যে 70 to 80% গরু ভালো হয়, আর থার্ড ডোজ দিলে আমরা 100% গরুকে থাইলেরিয়া মুক্ত করতে পারি। কাজে আমরা এই ডোজটা আমরা 3 ডোজ দিব 1 সপ্তাহ পর পর। আর পাশাপাশি যদি আমরা অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু যদি অ্যানাপ্লাজমাও থাকে বা এটা আমাদের থাইলেরিয়াতে কিছুটা সহায়তা করবে। তো এটা আমরা এই থাইলেরিয়ার ক্ষেত্রে এই যে প্যারালাইসিস হচ্ছে, এই প্যারালাইসিসের জন্য থাইলেরিয়ার আমরা চিকিৎসা আমরা এইভাবে দেব। আর পশুটিকে শক্তিশালী করার জন্য আমরা এর পাশাপাশি একটা সাপোর্টিং চিকিৎসা দেব। সাপোর্টিং চিকিৎসাটা কি? পশুর দেখা যাচ্ছে যে অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া হলে পশুর কিন্তু ক্যালসিয়াম ঘাটতি থাকে।
এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম দিতে পারি, এবং সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম কিছু দিতে পারি। যদি ইন্ট্রাভেনাস ক্যালসিয়ামে যদি দেওয়া হলো তাতে পশু উঠলো না, পরবর্তীতে আমরা মুখে খাওয়া ক্যালসিয়াম রেগুলার ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা কি করব, এটাকে থায়ামিন জাতীয় ওষুধ, এবং সেক্ষেত্রে আমাদের মানুষের ব্যবহৃত যে নিউরোবি ইনজেকশন, এই নিউরোবি ইনজেকশনটা প্যারালাইসিসে কিন্তু যথেষ্ট কাজ করে। আর ভেটেনারিতে আমাদের নিউরামিন আছে, নিউরোবি দিতে পারি, নিউরোমিন দিতে পারি, এবং থায়ামিন জাতীয় যে পাউডারগুলো আমরা পাই সেটা আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা পশুর রক্ত বৃদ্ধির চিন্তা করতে হবে। পশুর রক্ত বৃদ্ধি না করতে পারলে পশুকে কিন্তু শক্তিশালী করা যাবে না। আর রক্ত বৃদ্ধির জন্য আমাদের প্রধান উপাদান হচ্ছে আয়রন। আয়রন জাতীয় ওষুধ আমরা দিতে পারি। বিভিন্ন রকমের আয়রন আছে, যেমন হেমাটনিক ড্রাগ, যেমন ফেরোভেট, SM হেমোগ্লোপ্লাস এবং সালবি। এই 3 রকমের ওষুধ আমরা মোটামুটি আয়রনে বেশ ভালো কাজ করে, এটা আমরা দিতে পারি। আর তার পাশাপাশি আমরা ভিটামিন B12 দেব। ভিটামিন B12 জাতীয় ওষুধ আমাদের আছে মোটামুটি এসল, ক্যাটোপেন, ক্যাটোফস, বিফ্যাট প্রভৃতি যে উপাদানগুলো আছে, এবং আরো কয়েকটি উপাদান আছে, এগুলো আমরা দিতে পারি। এসবগুলো দিলে কিন্তু পশু আমাদের শক্তিশালী হয়। আর এর বাইরে শক্তিবর্ধক ওষুধ কিছু আমাদের হাতে আছে। সেই ওষুধগুলা আমাদের পশুটাকে হঠাৎ করে শক্তি সঞ্চয় করতে পারে। যেমন অ্যানাবোলাইট ভিরব্যাক কোম্পানির একটি ওষুধ, এটা অত্যন্ত শক্তিশালী। এর পাশাপাশি সিবাক কোম্পানির আমরা অ্যানাবলিক আছে, এটা ব্যবহার করতে পারি, অথবা এর পাশাপাশি আমরা লাইসোপ্লাস বা লাইসোফিট জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। এই ওষুধগুলা কিন্তু পশুকে আস্তে 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 সবল করে। তবে আমাদের সবসময় নজর রাখতে হবে যে আমরা যেহেতু পশুকে আস্তে আস্তে সবল করতেছি, অসুখটাকে আস্তে আস্তে ভালো করতেছি, শরীরে রক্ত বৃদ্ধি হচ্ছে, পশুর শরীর বাড়তেছে, কিন্তু পশু কি করবে, পশু বারবার উঠে দাঁড়াতে চাবে, এবং দাঁড়াতে না পেরে পড়ে যাবে, একবার এই কাজ করবে, একবার ওই কাজ করবে। এই জন্য আমরা যদি তার জায়গাটা ভালো করে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকের আশাই কিন্তু মেটে যাবে। যদি পশুর এক জায়গায় ভেঙে যায় অথবা হিপ ডিসলোকেশন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এত চিকিৎসা কোনো কাজে আসবে না। তবে সর্বোপরি আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ডাক্তার সাহেবদেরকে মনোযোগ আকর্ষণ করছি যে এস্টিস ইন টাইম সেভস 9, অর্থাৎ পশুকে আমরা এই পর্যায়ে যাওয়ার আগেই যদি আইডেন্টিফাই করে থাইলিডার চিকিৎসা দিয়ে পশুকে ভালো করতে পারি, এটা সবচেয়ে ভালো। এটা আমাদের খামারির জন্য ভালো, আমাদের ডাক্তারদের সুনামের জন্য ভালো, এবং এটা দেশের জন্য ভালো। এই জাতীয় যে ভালো ভালো পশু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এটার থেকে রক্ষা করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ব্লাড টেস্টটা এবং এই লক্ষণগুলো দেখে আগেই চিকিৎসা করার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তীতে আমি আমাদের দেশীয় একটি প্রোডাক্ট যেমন ব্যাপকপ দিয়ে কিভাবে থাইলিডার চিকিৎসা করা যায় সেটা আমরা আপনাদের জানাবো। সবাইকে ধন্যবাদ।